বানি এটা নিজেও নোটিস করেছিল। সে ভুলে যাচ্ছে অনেক কিছুই, কিন্তু সে জানতো না এটা অ্যালজাইমারের লক্ষণ, আর এই রোগের কোনো চিকিৎসাও নেই। ডক্টর বলেন এখন থেকে তোমাকে খুব সাবধানে থাকতে হবে। প্রথমে পরিবারকে জানাতে হবে সব কিছু। কিন্তু এই কথা শুনে বানি পুরোপুরি ভেঙে পড়েছিল। তখন ক্রিস এসে উপস্থিত হয় এবং সে জানায় এখন সুপারস্টার হয়ে গেছে। গোয়ার মানুষ তাকে অনেক ভালোবাসা দিয়েছে। কিন্তু বানি চেয়েছিল তাকে তার সমস্যাটার কথা বলতে। ক্রিস এত খুশি দেখে বানি তাকে আর কিছুই বলতে পারল না। পরের দিন বানি অফিসে জয়েন করে, কিন্তু তার মাথার মধ্যে ওই অ্যালজাইমারের ঘটনাটাই ঘুরতে থাকে। আর তারপর অফিসে এসে সে মাহিসকে দেখতে পায়। তাকে দেখে তার পুরনো সব স্মৃতি ফিরে আসে, কিন্তু সে কিছুই করতে পারে না। এরপর সে ক্রিসের কাছে যায় এবং ক্রিস জানায় দিল্লিতে একটা কনসার্ট করতে হবে বন্ধুদের সাথে। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু এখনও বানি কিছুই বলেনি ক্রিসকে তার রোগটার সম্বন্ধে। বানি জানতো যদি সে এখন সব কিছু ক্রিসকে জানিয়ে দেয় তবে সে কখনোই এই কনসেপ্টটি করতে রাজি হবে না। এই অবস্থায় ক্রিস বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে, আর বানি চলে যায় তার অফিসের একটি পার্টিতে। কিন্তু পার্টিতে আবার তার দেখা হয় মাহিসের সঙ্গে। আর মাহিসকে দেখে তার সব পুরনো স্মৃতি এক এক করে ফিরতে আসে। সে যেন আবার ফিরে যায় সেই সময়ে যখন তার বিয়ে হতে যাচ্ছিল। সেই মুহূর্তে সে মাহিসকে বলে, আমরা দুজনেই তো বিয়ে করব, তাই না? কিন্তু মাহিসের মনে তখন অন্য খেলা চলছিল। সে চাইছিল বানির সুযোগ নিতে, অন্য কিছু করতে। কিন্তু আজ পরিস্থিতি একটু অন্যরকম ছিল। মাহিসের স্ত্রী ও এই পার্টিতে উপস্থিত ছিলেন, আর বানি এটা দেখে খুব ভেঙে পড়ে এবং কাকুতি মিনতি করতে থাকে মাহিসের কাছে। মাহিস এটা দেখে রেগে গিয়ে তাকে চিৎকার করে ধমক দেয় আর পার্টি থেকে বের করে দেয়। বানি তার ব্যাগটাও ভুলে পার্টিতে ফেলে আসে। ঠিক তখনই ক্রিস তাকে ফোন করে, আর পার্টির সিকিউরিটি গার্ড পুরো ঘটনাটাই ক্রিসকে জানিয়ে দেয়। তখন ক্রিস ফ্লাইট মিস করে সোজা ছুটে আসে পার্টির দিকে। সেখানে গিয়ে সে বানির ফেলে আসা ব্যাগের ভেতর রাখা রিপোর্টটির ব্যাপারে জানতে পারে। দেখে সে বুঝতে পারে বানির আচরণ কেন এরকম ছিল। এরপর সে দেখা করতে যায় বানির সাথে, আর বানি বলে, তুমি সব কিছুই জেনে গেছো, তাই আমার মনে হয় আমাদের একসাথে থাকাটা আর উচিত নয়। কিন্তু তখন ক্রিস তাকে জানায়, তুমি আমাকে মনে রাখো বা নাই রাখো, আমি সব সময় তোমার পাশে থাকবো। আমি ভালোবাসি তোমাকে। এদিকে বাড়ির সবাই জানতো সব কিছু। তারা আবার ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার তাদেরকে বলেন এখন থেকে বানিকে একটা স্ট্রিক্ট রুটিন মেনে যেতে হবে, আর থাকতে হবে একটা শান্ত পরিবেশে, যেমন পাহাড়ের ধারে বা সমুদ্রের ধারে। ওর একটা থেরাপি হবে। এই কথা শুনে ক্রিস সিদ্ধান্ত নেয় যে বানিকে নিয়ে সে সমুদ্রের ধারে যাবে। তারা চলে যায় এক সমুদ্রের ধারে এবং ওখানে দুজনে মিলে অনেক আনন্দ করে এবং অনেক স্মরণীয় মুহূর্ত কাটায়। দুজনে তখন একে অপরকে
গভীরভাবে ভালোবাসতে শুরু করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বানি সব ধীরে ধীরে ভুলতে শুরু করে। তবুও ক্রিস এর কোনো রকম আপত্তি ছিল না। সে জানতো ভালোবাসা মানেই পাশে থাকা, সে থাকুক আর নাই থাকুক। এদিকে ক্রিস কনসেপ্ট করতে পারেনি, কিন্তু তার বন্ধুরা কনসেপ্টটি করে এবং সেটি করে তারা সাকসেসফুল হয়। এরপর আবার একটি মুম্বাইয়ের কনসেপ্ট হয়। এবারে বানি চায় ক্রিসকে অংশ নিক। বানি খুব খুশি ছিল। সে বলেছিল, আমি তোমার স্টেজের একদম সামনে থাকব। কেউ হাততালি দিক বা নাই দিক, আমি ঠিকই হাততালি দেব। সব প্রস্তুতি সম্পন্ন, কনসেপ্ট শুরু হয় আর ক্রিস স্টেজে উঠে গান গাইতে চায়। আর ঠিক তখনই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনা। মাহিস আবার হাজির হয় সেই কনসার্টে। সে জানতে পারে এই কনসার্টটির আয়োজকই ছিল মাহিস। বানি মাহিসকে দেখে আবার পুরনো সব স্মৃতিকে ফিরে পায়। সব ভুলে গিয়ে মাহিসকে বলে, আমাকে তুমি কখনোই ছেড়ে যেও না, আমি সব সময় তোমার সঙ্গে থাকতে চাই। তারা তখন একা এক ঘরে ছিল। মাহিস তখন বানির সুযোগ নিতে চায়, আর ঠিক তখনই ক্রিস সেখানে পৌঁছে যায়। মাহিস বলে, সে তোমার সাথে আর থাকতে চায় না, আমার সাথে থাকতে চায়, তুমি চলে যাও এখান থেকে। কিন্তু ক্রিস জানতো এটা বানির অসুস্থতারই একটি প্রতিক্রিয়া। তাই সে রেগে মাহিসকে মারতে শুরু করে। সে জানতো মাহিস কোনো ভালোবাসার মানুষ নয়, সে শুধু সুযোগ চায়। আর ঠিক তখনই বানি পেছন থেকে হাতে ছুরি নিয়ে আসে আর বলে, মাহিসের গায়ে যদি তুমি আর একটুও হাত তোলো, তাহলে আমি তোমাকে ছুরি মারব। কিন্তু ক্রিস ভয় পায় না। সে ধীরে ধীরে বানির দিকে এগিয়ে আসে, আর সেই মুহূর্তে বানি ছুরি বসিয়ে দেয় ক্রিসের হাতে। তবুও ক্রিস পিছু হাঁটে না। সে শুধু বানিকে জড়িয়ে ধরে বসে থাকে, আর বানি সেই মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন যখন বানির ঘুম ভাঙে, সে কিছুই মনে রাখতে পারেনি। সে ভাবে আজই কনসার্ট। সে বলে, আজ তো তোমার কনসার্ট, তাই না ক্রিস? আর ক্রিস বলে, কনসার্ট তো গতকাল হয়ে গেছে, তুমি খুব খুশি ছিলে কালকে। তারপর সে বলে, একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে রাগ করে বসে আছে, এমন একটা গান দাও যাতে সে আবার ফিরে আসে। বানি তখন একটা গান লিখে দেয় আর বলে যে, যে কেউ যদি রাগ করে আর সে এই গানটা শোনে, সে দৌড়ে চলে আসবে তোমার কাছে। কিন্তু গতকালের ঘটনাটার জন্য ক্রিস তার গ্রুপের মেম্বারদের কাছে অনেক কিছু শুনিয়েছে, তাই সে তাদের কাছে ক্ষমা চাইতে যায়। আর তারা বলে যে এই কনসার্ট আমরা সবাই মিলেই করব, না হলে কেউই করব না। দিয়ে তার বন্ধুরা তাকে জানায় যে, তুই অনেক বদলে গেছিস, আমরা সেই ক্রিস কাপুরকে চাই যে রেগে যেত, অ্যাটিটিউডে থাকতো। তারপর ক্রিস বানির সাথে দেখা করতে যায় এবং পুরো বাড়িতে গিয়ে দেখে কোথাও বানি নেই। সে পুরো বাড়ি খোঁজে, এমনকি সমুদ্রের ধারে গিয়েও দেখে, কিন্তু বানিকে কোথাও খুঁজে পায় না। আর এই খবর সে বানির পরিবারকেও জানায়। সে পুলিশের কাছে গিয়েও অভিযোগ করে, কিন্তু 2-4 দিন কেটে যায়, বানির কোনো খোঁজ মেলে না। পুলিশ জানায় যে, আমরা 2 মাস ধরে তদন্ত করছি,
কিন্তু কোনো খোঁজ পায়নি। যারা নিখোঁজ হয় তাদের খুঁজে পাওয়াটা খুবই অসম্ভব। ঠিক এভাবেই একটা বছর কেটে যায়, কিন্তু এখনো ক্রিস বাণীকে খুঁজে পায়নি। সে এখনো বাণীকে ভুলতে পারেনি। সে বাণীকে ভালোবাসে। বাণী নিখোঁজ হওয়ার আগে একটা গান লিখে গিয়েছিল। সেই গান দিয়েই ক্রিস কাপুর হয়ে ওঠে বাংলার সবচেয়ে বড় সুপারস্টার। কারণ বাণী বলেছিল এই গান যে শুনবে সেই ছুটে চলে আসবে। এই বিশ্বাসেই ক্রিস বারবার এই গানটাই গাইতো, এটাই ভেবে যে বাণী একদিন না একদিন ঠিক তার কাছে ফিরে আসবে। এমন সময় তারা লন্ডনে একটি কনসার্ট পায়। তাদের টিম এখন সফল, জনপ্রিয়। সেখানে কিউবি ক্রিসের বানানো রিলস দেখতে দেখতে একটা ভিডিওতে বাণীর চোখ দেখতে পায়। ক্রিস সব ফেলে ছুটে যায় সেই জায়গায় যেখানে ওই ভিডিওটি তোলা হয়েছিল। সেখানে গিয়ে সে জানতে পারে সেখানে এক মহিলা হস্টেলে এতদিন বাণী থাকতো। আর সেখানকার মহিলারা বলে সে সারাদিন ক্রিসের কথাই তাদেরকে বলতো। তার রুমে ছিল ক্রিসের ছবি, নিউজ পেপার কাটিং। বাণী এক চিঠি লিখে রেখে গিয়েছিল। সেখানে লেখা ছিল, ক্রিস তুমি যেন এই চিঠিটি কখনোই না পাও, কারণ তুমি যদি এই চিঠিটি এখন পড়ছো তার মানে তুমি সব ভুলে আবার আমার পিছনে এসে পড়েছো, যেটা আমি কখনোই চাইনি। এখান থেকেই জানা যায় বাণী সেই কনসার্টের ভিডিও দেখে বুঝেছিল যে সে ঠিক কতটা ভুল করেছিল, সে কিভাবে ক্রিসকে কষ্ট দিয়েছিল। তাই সে সব কিছু ছেড়ে দূরে সরে গিয়েছিল। অবশেষে ক্রিস আবার খুঁজে পায় বাণীকে, কিন্তু বাণী তখন কোনো কিছুই মনে করতে পারছিল না। সে জিজ্ঞাসা করে, আপনি কে? ক্রিস বলে, আমি একজন গায়ক, কিন্তু অনেক দিন ধরে আমি কোনো গান বানাতে পারছি না, আমার কাছে কোনো শব্দই নেই। বাণী তখন জানায়, আমিও অনেক দিন ধরে কোনো কিছুই লিখতে চাইছি, কিন্তু কিছুই লিখতে পারছি না। তখন ক্রিস বলে, আমি বুঝি, একা ঘরে বসে গান লেখা যায় না, যে গান হৃদয় ছুঁয়ে যায় তার বিশেষ মুহূর্তে লেখা হয়, এভাবে না। এরপর ক্রিস বাণীকে নিয়ে যায় সেই পুরনো দিনের মতো তার সামনে একটি ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে গিয়ে ক্রিস ক্রিকেট খেলতে শুরু করে যাতে তার পুরনো কথা মনে পড়ে, কিন্তু বাণী কিছুই মনে করতে পারছিল না। ক্রিস বারবার চেষ্টা করতে থাকে, আর শেষে বাণী বলে ওঠে, ক্রিস কাপুর। বাণীর সব মনে পড়ে যায় আর বলে ওঠে, আই লাভ ইউ ক্রিস। এরপর তারা একসাথে গানের কনসার্টে যায় এবং তারা একসাথে দুজন দুজনকে বিয়ে করে ফেলে এবং তাদের একটি ডায়েরিতে লেখা থাকে তাদের লাভ স্টোরি। আর এভাবেই শেষ হয় এই সুন্দর লাভ স্টোরিটি। সো বন্ধুরা, এই ছিল সাইয়ারা মুভির পুরো ঘটনাটি। যদি আপনাদের আমার এই গল্পটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো।